সিরাজগঞ্জে থানা থেকে লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার না হওয়ায় শঙ্কায় ভোটাররা। নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি তৎপরতা। অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে ইন হতে না পারে। ভোট কেন্দ্র দখল করতে এলে প্রতিহতের আহ্বান হাসনাত আব্দুল্লাহর। নেত্রকোনা ৩ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। সরকারি জমি দখলকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ জন, হাসপাতালে, এলাকা থমথমে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ ডিগ্রি, পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। বেশ কয়েকদিন ধরে ঠান্ডা, আজকের সকালটা একটু আরো বেশি ঠান্ডা। শীত তো অনেকের মধ্যে বাচ্চাদের নিয়ে বের হয় একটু রিস্কি হয়ে যায়। আমরা কাজ করতে পারছি না শীতের ঠেলায়, বুঝছেন, ওই শীতের ঠেলায় রাস্তায় লোকজন নাই। সাতক্ষীরায় সরকারি বস্তায় ভরে নকল সার বিক্রি, প্রতারিত প্রান্তিক কৃষক। প্রশাসনের অভিযানে ২ বিক্রেতাকে জরিমানা। আমার একটা সুন্দর গোডাউন থাকবে বা সেখানে থাকবে জিনিসটা, এভাবে লুকানো কেন থাকবে? কৃষকই ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে ১.৫ লাখ ২ লাখ টাকা পানিশমেন্ট দিয়ে আপনি তাকে চলে যাচ্ছেন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জে ২টি থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনার ১৭ মাস পেরোলেও এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তীব্র নিরাপত্তার শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার বিপ্লবের উত্তাল দিনে রক্তে রঞ্জিত হয় সিরাজগঞ্জ। একযোগে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় এনায়েতপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানায়। প্রাণ হারান ১৫ জন পুলিশ সদস্য। ১৭ মাস পেরোলেও সেই ভয়াল দিনের ক্ষত এখনও স্পষ্ট। পুলিশের হিসেব অনুযায়ী সেদিন এই ২ থানা থেকে লুট হয় ১০টি চাইনিজ রাইফেল, ১২টি পিস্তল, ৬টি শটগান, ৫ শতাধিক রাউন্ড গুলি ও বারুদ। তবে ১.৫ বছর পরও উদ্ধার হয়নি ১৪টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে গোলাবারুদ। নির্বাচন সামনে রেখে সরকার ঘোষিত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চললেও সিরাজগঞ্জে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় বাড়ছে উদ্বেগ। ৫ই আগস্টে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে, এখন পর্যন্ত সেরকম আশানুরূপ কোনো অস্ত্র এখন পর্যন্ত আমরা রিকভারি করতে পারে নাই প্রশাসন। শুনিগুলো থাকলে যাব ভোট দিতে, আর যদি দেখি যে না অবস্থা এমনই চলছে তাহলে আমি যাব না। এই আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে গত ১.৫ বছরে ঘটে যাওয়া একের পর এক সহিংসতার ঘটনা। পুলিশ সুপারের তথ্য মতে জেলায় ৫ আগস্ট ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১২৮ জনকে হত্যা করা হয়েছে। পরপর এসব হত্যার ঘটনায় শঙ্কা আরও ঘনীভূত হয়েছে জেলাবাসীর। যে আইন শৃঙ্খলার অবনতি, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভবত হবে না, ভালো মতন হবে না। এই অস্ত্রের ঝনঝনানিত নির্বাচনে এই অস্ত্র ব্যবহার হইতে পারে, পেশি শক্তির ব্যবহার হইতে পারে। নির্বাচনের আগে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার না হলে পেশি শক্তির ঝুঁকি থেকে যাবে এমন আশঙ্কা রাজনৈতিক দলগুলোর। ভয় থেকেই যায়, যেহেতু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তো সেই জন্য আমরা সবার কাছে কোঅপারেশন চাবো, যাতে অস্ত্রধারীরা যাতে ঘুরতে না পারে। সুশৃঙ্খল নির্বাচনের জন্য অবৈধ অস্ত্রের ঝনঝনানি যাতে নির্বাচনী কোনো এলাকাতেই এটা ধ্বনি এবং প্রতিধ্বনিত না হয়, সে ব্যাপারে প্রশাসনের কাছে জোর দাবি। এই লুটের অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসীদের মাঝে ছড়িয়ে আছে, আমরা এখনো আশঙ্কা মুক্ত নহে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নির্বাচনের জন্য নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সম্ভাব্য যেসব জায়গায় অস্ত্রগুলো থাকতে পারে সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি
আমাদের কিছু বিষয় চলমান রয়েছে, আশা করি সফলতার সাথে এগুলো উদ্ধার করতে আমরা সক্ষম হব। ভোটারগণ অবশ্যই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে এবং তাদের মধ্যে কোনো প্রকারের শঙ্কা থাকার কোনো সুযোগ নেই। সিরাজগঞ্জের 6টি নির্বাচনী আসনে ভোটার সংখ্যা 26,86,858 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে কোনো অস্ত্র যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। কুমিল্লা 14 গ্রামের আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে একথা বলেন তিনি বলেন, অস্ত্র ও মাদকের প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবি টহল বাড়ানো হয়েছে। এর আগে 10 বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় 6 শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অস্ত্র যাতে নির্বাচনকে টার্গেট করে আর নতুন করে ইন হতে না পারে এবং অন্যান্য লুণ্ঠিত অস্ত্র যেটা আছে, পুলিশের কিছু অস্ত্র লুণ্ঠিত আছে, আপনারা জানেন পেপারে আসছে, আমরা সেটাও কিন্তু আমরা ড্রাইভ দিয়ে যাচ্ছি যাতে নতুন করে যদি অস্ত্র বাংলাদেশে যাতে আসতে না পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। আজ বগুড়া 2 আসনের প্রার্থিতা ফেরত পেতে ইসিতে আপিল করেছেন মাহমুদুর রহমান মান্না। আপিলের প্রথম দিন মোট 42টি আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। যথাযথভাবে আমি কর দিয়েছি এবং 2টা অর্থ বছরের করের যে অনৈতিকভাবে খামখেয়ালিপূর্ণভাবে অনেক বেশি কর ধার্য করা হয়েছে তার জন্য আমি আপিল করেছি। দ্যাট ইজ পেন্ডিং ফর ডিসপোজাল। আমরা ডকুমেন্ট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্তৃক আমরা কাগজপত্র এনে আমরা মনোনয়নের যে আর কি আপিলের যে কাগজপত্র সকল কিছু নিয়ে আমরা দাখিল করলাম। ট্রাইব্যুনালের কাছে আমরা আমাদের বিষয়টি উপস্থাপন করলে তারা মার্জনা হিসাবে গ্রহণ করবেন এবং আমরা আমাদের মনোনয়ন ফিরে পাবো। এবারের নির্বাচনে যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের প্রতিহত করা হবে, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। কুমিল্লায় এমনটা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে সকালে দেবিদ্বারের ভিরাল্লা এলাকায় উঠোন বৈঠকে অংশ নেন তিনি। এ সময় হাসনাত বলেন, ভোট তাদের বিরুদ্ধে দিতে হবে যারা দুর্নীতি, টেন্ডারবাজি, মামলাবাজি করে। এবারের ভোট ইনসাফের জন্য, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যারা টাকার বিনিময়ে ভোট কিনতে আসবে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান হাসনাত। জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় এনসিপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনআইডির সংশোধনের টাকা বিধবা ভাতা তুলতে গেল, তাহলে নেতা একদিন ঘুরে আপনার কাছে 1000 টাকার একটা নোট নেয়া, আর 5 বছর আপনি নেতার কাছে ঘুরেন কত 1000 টাকা নোট নেয়া। জন্ম নিবন্ধনও টাকা, মৃত্যু সনদও টাকা। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আমরা ভোট দেব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নেত্রকোনা 3 আসনে। বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠ পর্যায়ে। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সাধারণ ভোটাররা বলছেন, বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে না পারলেও এবার তারা ভোট দিতে চান নির্বিঘ্নে। কেন্দ্র ও আটপাড়া নিয়ে গঠিত নেত্রকোনা 3 আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলানি। তবে তার প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল। এরই মধ্যে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। এই যে এখানে উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করছে এবং ট্রেড দিচ্ছে, এক ঘটনা আমাকে সহ এবং ওনাকে সহ ট্রেড দিচ্ছে। যে হিলালি সাহেব এমপি হওয়ার জন্য যা যা করা লাগে
হাই পারমিশন। প্রতিহিংসামূলক রাজনীতি কোনো ইউনিয়নের প্রয়োজন নাই। আপনি আমার ভাই, আমি আপনার বোন, ওরকম যদি না থাকে তাহলে প্রতিদিনই লাশ পড়বে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকরা। তাদের দাবি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তারা। মারামারি ঝগড়াঝগড়ি হয়েছে না, মারামারি করলে তো আমরাই করলাম, আরো লোকজন জিজ্ঞেস করেন, মারামারি হয়নি। এমন পরিস্থিতিতে কিছুটা শঙ্কিত সাধারণ ভোটাররা। তারা বলছেন বিগত কয়েকটি নির্বাচনে ভোট দিতে না পারলেও এবার কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে চান তারা। আমরা সাধারণ মানুষ শান্ত শৃঙ্খলার মতন চলার মতন একটা সুযোগ সুবিধা আমরা চাই। আমরা চাই ভাই, আমরা ভোটটা আমরা দিতাম, যাকে খুশি তাকে দিতাম। আমরা নিরাপত্তা মানুষ, কৃষক মানুষ, যা ভাই আমরা সুন্দরভাবে যা ভোট দিতে পারি এই যে চাইতেছি আমরা। ভালো একজন সরকার আসুক, যারা কৃষকের পক্ষে। তা ইলেকশন আছে, আগে মারামারি শুরু হয়েছে, আমরা নিরাপত্তা চাই, আমরা সাধারণ পাবলিক। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে প্রার্থীরাও সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদী। যাতে আমরা সুন্দর ভোট করতে পারি, সুষ্ঠু ভোট করতে পারি, জনগণের ভোটটা যাতে আমার ভোট আমি দিতে পারি, আমার ভোট অন্য কেউ যাতে না দিতে পারে। যে নেতাকে পছন্দ করে সেই নেতার পক্ষে তারা ভোট চাইবে, সেখানে শান্তিপূর্ণভাবে প্রত্যেকের ভোট চাইবে। আপনার ভোটাররা চিন্তা করবে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে আশ্বস্ত করলেন জেলা প্রশাসক। শঙ্কার বিষয়ে আমি মনে করি না কোনো শঙ্কার পরিবেশ নেত্রকোনায় আছে। স্টিল ইটস টু আর্লি টু সে। নেত্রকোনা 3 আসনে মোট ভোটার সংখ্যা 4,20,486 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার 2,14,890 জন, নারী ভোটার 2,05,787 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে ঘুরছে ভোটের গাড়ি। আজ লক্ষ্মীপুরে প্রচার চালানো হয়। সকালে জেলা শহরের উত্তর তেমোহানি এলাকায় গাড়িটি অবস্থান নেয়। এ সময় সচেতনতা ও গণভোট বিষয়ে 2 ঘণ্টাব্যাপী সচেতনতামূলক নানা বার্তা প্রচার করা হয়। নির্বাচনী ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান হয়। প্রচার হয় গণভোট সংক্রান্ত প্রধান উপদেষ্টার বক্তব্য। জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষের উৎসুক ভিড় ছিল ভোটের গাড়ি ঘিরে। বুধবার নোয়াখালী জেলা শহরে ভোট নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী যে সংসদ বা যে সরকার নির্বাচিত হবে দেশের কল্যাণকর সকল কার্যক্রম করো। নির্বাচন ক্যাম্পিং এর জন্য যে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে সরকারকে, এই জন্য আমরাই ধন্যবাদ জানাই। শহরে জানে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এখনো অবগত নয়। গ্রাম অঞ্চলে যেন খুব দ্রুত গতিতে আপনার এই প্রচারগুলো চালায়। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগান সামনে রেখে সারা দেশে ঘুরছে 10টি ভোটের গাড়ি। লক্ষ্য গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে ভোটারদের সচেতন করা। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় উঠছে প্রশ্ন, এই প্রচারণা কি আদৌ কার্যকর হচ্ছে? কুমিল্লা টাউন হল মাঠে ভোটের গাড়ি। অনুষ্ঠান শুরু বেলা 11:30টায়, শেষ 12:30টায়। পুরো অনুষ্ঠান চলে মাত্র 1 ঘন্টা। এবার গন্তব্য চাঁদপুর, অথচ তখনও কৌতূহলী মানুষের আনাগোনা। অনেকে শহরে থেকে এসে জানতে পারেন অনুষ্ঠান শেষ। প্রচার হলে মনে হয় আমি আর কয়েকজন বলতে পারতাম যে আমরা এখানে আসেন। ইভিএম এর সময় কিন্তু আমরা দেখছি 2-3 লেগে প্রোগ্রাম চলে, একসাথে প্রোগ্রাম পাইলাম না। আসলে এটা কি, এই জিনিসগুলো হচ্ছে জানার জন্য আমি এসেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আসলে জিনিসটা হচ্ছে দেখতে পারিনি। নির্বাচন কমিশনের উদ্যোগে এই প্রচারণার মূল উদ্দেশ্য ভোটাধিকার, ব্যালটের ব্যবহার এবং গণভোট সম্পর্কে সচেতনতা তৈরি। কিন্তু সীমিত সময়ের কারণে জেলার বড় অংশের মানুষই থাকছেন এর বাইরে। যারা উপস্থিত কি শিখলেন তারা? গাড়ি থেকে আপাতত আমি কিভাবে গণভোটের আমার মতামতের একটা সুযোগ পেয়েছি। আমি কিভাবে আমার একটা মতামত আমি দিতে পেরেছি যে আমি কিভাবে সামনে রাষ্ট্রকে কি করা যায়। ভোট দেওয়ার নিয়ম, গণভোট 2026 জাতীয় সংসদ, দেশের চাবি আমার হাতে। আমি ভোট দিলে দেশ সুন্দর হবে। আমার ভোটের মাধ্যমে দেশের বিশেষজ্ঞদের মতে গণতন্ত্র শক্তিশালী করতে সচেতনতা কর্মসূচি জরুরি, তবে তা হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও পর্যাপ্ত সময় নিয়ে।
কারণ গত কয়েকটি নির্বাচনে সাধারণ মানুষ আসলে ভোট দিতে পারেনি, তারা ভোটের ব্যাপারে বিমুখ হয়ে আছে। সাধারণ মানুষের কাছে এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে জুলাই জাতীয় সনদটা কি এবং এই সনদে কি কি আছে, এর পক্ষে সে মত দিবে না বিপক্ষে মত দিবে, এটা মানুষকে বোঝাতে হবে। ওটারা চিন্তা করছে যে আমাদেরকে বাদ দিয়ে আমাদের কিছু অংশ মানুষও যদি থাকতো, কিছু অংশের জনগণও যদি থাকতো, তাহলে নির্বাচনের এই গাড়িটা যদি আমরা দেখতে পারতাম, তার বাণীটা যদি শুনতে পারতাম, তাহলে হয়তো আমরা কিছুটা হলো আশ্বস্ত বোধ করতাম। একটি জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের আস্থা ও অংশগ্রহণ বাড়ানোই যেখানে মূল লক্ষ্য, সেখানে প্রশ্ন থেকেই যায় এই সীমিত সময়ের প্রচারণায় কাঙ্ক্ষিত সফলতা আসবে কি? সচেতনতা কার্যক্রমের পরিসর ও সময় বাড়ানো না গেলে দেশের চাবি আপনার হাতে, এই বার্তা কি তবে অনেকের কাছেই পৌঁছবে না? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। সকালে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলছিল। আজ এক পক্ষ ওই জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। আবারও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নরসিংদীর পলাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহত হন মুদি দোকানদার মণি চক্রবর্তী। তিনি পার্শ্ববর্তী শিবপুরের সাধারচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই ব্যবসায়ী। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিক রবিউল ইসলামের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার রাতে সদরের জহুরপুর টেক সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে মরদেহ তুলে দেওয়া হয়। বিএসএফের দাবি, খিঁচুনিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রবিউলের। তবে স্থানীয়রা বলছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছে তার। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবির কমান্ডার জানান, 2 দফা পতাকা বৈঠকের পর মরদেহ গ্রহণ করা হয়। বিষয়টি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এলাকাবাসী জানায়, গত শনিবার সীমান্ত এলাকায় গেলে রবিউলকে ধরে নিয়ে যায় বিএসএফ। রাজশাহীতে প্রতিদিন নামছে তাপমাত্রার পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। ভোরের ঘন কুয়াশা, সকালের হিমশীতল বাতাস আর দিনভর সূর্যের দেখা কম থাকায় শীতের অনুভূতি থাকছে দিনরাত। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী আর ছিন্নমূল মানুষেরা। এমন অবস্থায় পদ্মা নদীর তীর ঘেঁষা এলাকার প্রান্তিক বাসিন্দারা এখন ভুগছেন পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজশাহী জুড়ে থাকবে শীতের এমন দাপট। পৌষের ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে তাপমাত্রার পারদ নিম্নমুখী। এই মাঝারি শৈত্যপ্রবাহে রাজশাহীতে মঙ্গলবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বেলা গড়ালে একটু সূর্যের দেখা মেলে, তাতেই পরিবার নিয়ে রোদ পোহাতে বসেছেন নদীপাড়ের মানুষ। হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীত নিদারুণ ভোগান্তিতে ফেলেছে তাদের। খুবই ঠান্ডা, এখানে রোদ ছিল না, আপনার সকাল থেকে রোদ ছিল না, খুবই কুয়াশার ভাব ছিল। বাড়িতে অনেক শীত, রোদ নাই, তার জন্য গোসল পানি করে একটু এখানে ছেলেপেলে নিয়ে রোদে আছি। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় ঠান্ডায় কষ্টে দিন কাটছে সবার। শহরে মানুষের চলাচল কমায় উপার্জন কমেছে অটোরিকশার চালকদের। লোকজন যায় হে কাছে, কিন্তু গাড়ি ঘোড়া কম চলছে শীতের লেগে ধরে। এই শীতে বের হওয়াই যায় না, একটু রৌদ্র উঠেছে বলে আজকে আমি বের হয়েছি, তাছাড়া এটা সম্ভবই ছিল না। নদীর ধারে বসেছিলাম রৌদ্রে। শীতার্তরা বলছেন, জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহীর 9টি উপজেলা ও নদী তীরের বাসিন্দাদের মাঝে গরম কাপড় বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাজশাহী জুড়ে থাকবে এমন শীতের দাপট।
রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, সারা দেশে শীতের খবরাখবর জেনে নিতে চাই আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চুয়াডাঙ্গার খবর জানাবেন জিসান আহমেদ। জিসান, শীত কতটা অনুভূত হচ্ছে? শীতার্ত মানুষদের সহায়তায় স্থানীয় প্রশাসন কি তৎপর আছে? বেলা গড়িয়েছে, সন্ধে নামছে, আবারও কয়েক গুণে জেকে বসেছে শীত, বেশ অনুভূত হচ্ছে। এমনিতে দিনের বেলায় সূর্যের দেখা মিলছে না। গত 3 দিন ধরে চুয়াডাঙ্গার আকাশে সূর্যের দেখা নেই বললেই চলে। সেই সাথে উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকার জো নেই, একেবারে হাত পায়ে কাঁপুনি ধরছে। এই পরিস্থিতিতে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছেন, সব থেকে বিপর্যয় রয়েছেন খেটে খাওয়া দিন মজুর এবং ছিন্নমূল মানুষেরা, যারা আসলে দিন আনেন দিন খান। তারা কিন্তু এই শীত উপেক্ষা করেই তারা বের হচ্ছেন এবং বের হয়ে তারা কিন্তু কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন। আবার অনেকে কাজ পাইলেও কিন্তু তারা কাজ করতে পারছেন না, হাত পা কাঁপছে। বিশেষ করে কৃষি শ্রমিকরাও কিন্তু আসলে বেশ বিপাকে রয়েছেন। ভ্যান চালক, ইজি বাইক চালক, রিক্সাওয়ালা এবং নানা ধরনের শ্রমিকরা এই ভোগান্তিতে পড়েছেন। ছিন্নমূল মানুষ অর্থাৎ যাদের ঠিকানা নাই, খোলা আকাশের নিচে যাদের অবস্থান, তাদের ভোগান্তি কিন্তু আরও অনেকটাই বেশি। এর পাশাপাশি আসলে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম হাসপাতালগুলোতে, সেখানেও কিন্তু শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব ঘটছে, রোগীর সংখ্যাও বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, চুয়াডাঙ্গার 4টি উপজেলায় ইতিমধ্যে 18,000 কম্বল সরকারিভাবে বিতরণ করা হয়েছে এবং বেসরকারি উদ্যোগেও কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শীতবস্ত্র, নানা ধরনের কম্বল বিতরণ করা হচ্ছে। এছাড়া নগদ টাকাও এসেছে সরকারিভাবে, সেগুলো থেকেও কম্বল কেনা হবে বলে জেলা প্রশাসক তাদের সহায়তায় মোটামুটি তৎপরতা আছে। অনেক ধন্যবাদ জিসান আপনাকে। এ পর্যায়ে একটু ঠাকুরগাঁয়ের খবর জেনে নিতে চাই। সহকর্মী পার্থ সারথী দাস সঙ্গে আছেন। পার্থ, বিকেল গড়িয়ে এখন তো সন্ধ্যা, শীতের তীব্রতা এই মুহূর্তে কতটা অনুভূত হচ্ছে? শাওন, শীতের তীব্রতা কিন্তু দিন দিন বাড়ছে এবং গত কয়েকদিন ধরে কথা যদি বলি আমি, গত কয়েকদিন ধরে এখানে সূর্যের দেখা নেই। তবে আজকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছে, তবে সেটা খুবই স্বল্প সময়ের জন্য। এবং এই শীতের তীব্রতা দিন দিন বাড়ায় কিন্তু আপনারা দেখছেন যে আমি ঠাকুরগাঁয়ের হকার্স মার্কেট যেটিকে বলে সেকেন্ড মার্কেট, এখানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা এখানে গরম কাপড়ের জন্য কেনার জন্য এখানে ছুটে আসছেন। আপনারা দেখছেন যে আসলে কেমন ভিড় এখানে। এই মার্কেটে আসলে যারা রয়েছেন গরম কাপড়েরই, শুধু গরম কাপড়েরই মার্কেট। এখানে অনেকে আসছেন গরম কাপড়ের শীতের কাপড় কিনতে। এখানে সুলভ মূল্যে এখানে পাওয়া যাচ্ছে আপনার গরম কাপড়, বিভিন্ন ধরনের শিশু থেকে বয়স্ক মানুষদের বিভিন্ন ধরনের পোশাক এখানে ক্রয় করছেন ক্রেতারা। এবং আরেকটা বিষয় বলে রাখি, শীতের তীব্রতা বাড়ায় কিন্তু শীতজনিত রোগও কিন্তু বাড়ছে। জেলার হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে। এবং আজকের কথা যদি বলি আমি, আজকে জেলা সদর হাসপাতালে 60 শয্যার হাসপাতালে, শিশু সজ্জার হাসপাতালে বিপরীতে 210 জন শিশু রোগী ভর্তি রয়েছে। এবং চিকিৎসক যারা রয়েছে, চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। চিকিৎসকরা বলছেন যে এখানে শীতজনিত রোগ অর্থাৎ ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি নিয়েই ভর্তি হচ্ছেন রোগীরা এবং তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কম্বল বিতরণ চলছে। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, যে জেলা প্রশাসক বলছে যে ঠাকুরগাঁয়ে 20 লক্ষ টাকা এবং 4,000 কম্বল ইতিমধ্যে তারা পেয়েছেন এবং সেই কম্বলগুলো জেলার যে 5 উপজেলা রয়েছে সেই 5 উপজেলায় বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তো জেলা প্রশাসক বলছে যে কেউ যেন কষ্টে যেন না থাকেন সে বিষয়ে তারা নজরদারি রাখছেন। শাওন। পার্থ, অনেক ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে খেজুর গুড়ে ভেজাল ঠেকাতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন সরঞ্জাম সহ ভেজাল গুড় জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপীনাথপুর এলাকায় 2টি বাড়িতে অভিযান চালায়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় খেজুরের রস ছাড়াই চিটাগুড় সহ বিভিন্ন সরঞ্জামের সাহায্যে গুড় তৈরির প্রমাণ মেলে। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা জানান, ভেজাল বিরোধী কার্যক্রম রোধে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। কোনো ধরনের খেজুরের রস ছাড়াই চিনি এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ঝোলা এবং পানি দিয়ে তারা এই গুড়টা তৈরি করছে, যেটা বাজারে খুব কম দামে 150 থেকে 200 টাকা প্রতি কেজি বিক্রি হয়। তো এই ভেজাল গুড়টা মূলত এই বাড়িতে অনেকদিন ধরে তৈরি হতো, আমাদের কাছে তথ্য ছিল।
দেখতে হুবহু আসল, তবে বাস্তবে নকল। এই নকল সার চকচকে মোড়কে দীর্ঘদিন বাজারে বিক্রি করে আসছে অসাধু চক্র। তবে সাতক্ষীরায় এক কৃষকের বুদ্ধিমত্তায় এবার ধরা পড়ল বিপুল পরিমাণ নকল সার ও তৈরি উপকরণ। প্রতারণার শিকার কৃষকরা, তবে সেই কৃষকরাই জানেন না তাদের প্রতারিত হওয়ার এই গল্প। সরকারি প্রতিষ্ঠান বিএডিসির লোগো বসানো আসল বস্তা, অথচ ভেতরে নকল টিএসপি সার। এই নকল সার বাজারে বিক্রি করে আসছে প্রতারক চক্র। সাতক্ষীরা সদরের বালিথা গ্রামের কৃষক আইয়ুব আলী শহরের সুলতানপুর বাজারে দোকানটি থেকে 13,000 টাকার পটাশ, ইউরিয়া ও টিএসপি সার কেনেন তিনি। জমিতে প্রয়োগের সময় সন্দেহ হয় তার। খেতে দিতে দিয়ে দেখি সারটা ভালো না। কৃষি অফিসের লোক ছিল, ওনারা বললো যে 9টার ভিতরে এখানে নিয়ে আসেন, তাই নিয়ে আসে। অনুমোদনহীন ওই দোকানে কৃষক আইয়ুব আলীকে নিয়ে হাজির কৃষি বিভাগ। এখানে সে দেখলাম যে যেহেতু বিএডিসি বস্তার মধ্যে যেটা সারটা ঢোকানো আছে, সারটা বস্তাটাই আমার সন্দেহজনক হয় এবং সারটা হাত দিয়ে দেখলাম যে সারটা আছে ভেজাল। এবার দোকানের চারপাশে প্রশাসনের অভিযান। একে একে বেরিয়ে পড়ে থলের বিড়াল। বিভিন্ন কোম্পানির মোড়কে গোডাউনে পাওয়া যায় কয়েক ট্রাক নানা ধরনের নকল সার ও প্রস্তুত করার সামগ্রী। আমার একটা সুন্দর গোডাউন থাকবে বা সেখানে থাকবে জিনিসটা, এগুলো লুকানো কেন থাকবে? এখানে দেখা যায় যে এই যে জৈব সার দিয়ে টিএসপি তৈরি হয়, ড্যাপ তৈরি হয়, এই ধরনের আমরা অনেক কিছু পেয়েছি। এখানে টিএসপি নকল করা, জিঙ্ক নকল করা, আমাদের বোরন সার নকল করা আছে, আরো বিভিন্ন প্রকারের সার আছে। আমরা এইগুলো অবজারভেশন করতেছি। চলছে বড় আবাদ মৌসুম, জমিতে প্রয়োজন সার। নকল সারে বাজার 6 লাভ, তবে জানেন না বেশিরভাগ কৃষক। আমরা তো অরিজিনাল টিএসপি দেখে নিয়ে যাচ্ছি, কিন্তু ভিতরে যে 2 নম্বর তা তো জানেনি। প্রশাসনিক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল সার। উদ্ধার করা হয়েছে সার তৈরির কাঁচামাল সহ নানা উপকরণ। কৃষকরা বলছেন, নকল সার তৈরি ও বাজারজাত বন্ধ করতে না পারলে প্রতারিত হতেই থাকবেন কৃষকরা। টানা 4 ঘন্টা অভিযান শেষে নকল সার বিক্রেতা 2 ভাইকে 2.5 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই যে ভেজাল সারগুলো ব্যবহার করা হচ্ছে, এটার ফলে কি হচ্ছে, আমাদের মাটির যে গুণাগুণ, যে উর্বরতা যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি থাকে অবশ্যই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে চান না নকল সার বিক্রেতা। প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টাও করেন তারা। অপরাধের এই শাস্তিতে সন্তুষ্ট নন সাধারণ মানুষ। কৃষকই ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে 1.5 লাখ 2 লাখ টাকা পানিশমেন্ট দিয়ে আপনি তাকে নিয়ে চলে যাচ্ছেন। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।